সম্পদ হ্রাসের কারণসমূহ জানতে পারো। তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগে, মাছ কি? মাছ শীতল রক্ত বিশিষ্ট জলজ মেরুদণ্ডীয় প্রাণী। এরা ফুলকার সাহায্যে শ্বাস প্রশ্বাস নেয় এবং পাখনার সাহায্যে পানিতে সাঁতার কেটে দেহের ভারসাম্য রক্ষা করে। কোন জীবকে মাছ হতে হলে নিম্নলিখিত শর্তসমূহ পূরণ করতে হবে। প্রথমত, মেরুদণ্ডী প্রাণী হতে হবে, শীতল রক্ত বিশিষ্ট প্রাণী হতে হবে, জলে বাস করতে হবে, ফুলকার সাহায্যে শ্বাস প্রশ্বাস নিতে হবে এবং পাখনার সাহায্যে সাঁতার কেটে দেহের ভারসাম্য রক্ষা করতে হবে। এখন শীতল রক্ত বিশিষ্ট প্রাণী কাকে বলে? যে সকল প্রাণীর দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে উঠানামা করে তাদের শীতল রক্ত বিশিষ্ট প্রাণী বলে, যেমন মাছ, ব্যাঙ, সাপ ইত্যাদি। মৎস্য বা মাছ কাকে বলে? মাছ হল শীতল রক্ত বিশিষ্ট জলজ মেরুদণ্ডী প্রাণী যারা ফুলকার সাহায্যে শ্বাস প্রশ্বাস নেয় এবং পাখনার সাহায্যে সাঁতার কেটে দেহের ভারসাম্য রক্ষা করে। আবার মৎস্য সম্পদ কি? এবার পানিতে বসবাসকারী সব প্রাণী ও উদ্ভিদ যাদের অর্থনৈতিক গুরুত্ব রয়েছে তা মৎস্য সম্পদ হিসেবে পরিচিত। এবার আমরা দেখব মৎস্য সম্পদ কি। মৎস্য সম্পদের ভিতর আছে মাছ, সাপ, ব্যাঙ, কাঁকড়া, কচ্ছপ, চিংড়ি এবং শৈবাল। যে সেন্ট মার্টিনে সমুদ্রের নিচে যে শৈবালগুলো আছে সেটাও মৎস্য সম্পদ হিসাবে বিবেচিত। মৎস্য ও মৎস্যের ভিতর পার্থক্য কি? মৎস্য বলতে শুধুমাত্র মাছকে বোঝায়, আর পক্ষান্তরে মৎস্য বলতে পানিতে বসবাসকারী সব প্রাণী ও উদ্ভিদ যাদের অর্থনৈতিক গুরুত্ব রয়েছে, যেমন মাছ, সাপ, ব্যাঙ, কাঁকড়া, শৈবাল ইত্যাদিকে একত্রে বোঝায়। মাছ চাষ কাকে বলে? কোন একক আয়তন জলাশয়ে স্বাভাবিকভাবে বা প্রাকৃতিক উপায়ে যে পরিমাণ মাছ উৎপাদিত হয় বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে তার চেয়ে বেশি পরিমাণ মাছ উৎপাদনের কৌশলকে মাছ চাষ বলে। মাছ চাষের ইতিহাস। মাছ চাষের ইতিহাস অতি প্রাচীন। কখন, কোথায়, কিভাবে এবং কাদের মাধ্যমে প্রথম মাছ চাষ শুরু হয়েছিল সে সম্পর্কে সঠিক ও সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করা অত্যন্ত কষ্টসাধ্য। তবুও যতটুকু জানা যায়, খ্রিস্টপূর্ব 2698 অব্দে চীনে প্রথম মাছ চাষ শুরু হয়েছিল। বিখ্যাত চৌ রাজবংশের প্রতিষ্ঠাতা ওয়ান ফাং চীন দেশের হোনান প্রদেশে প্রথম মাছ চাষ শুরু করেন। বলা বাহুল্য, চীন দেশের মানুষ ওয়ান ফাং ও তার সহকর্মীদের কাছ থেকেই মাছ চাষের উপর বিভিন্ন কলাকৌশল ও শিক্ষা লাভ করেন। পরবর্তীতে খ্রিস্টপূর্ব 460 অব্দে ফান লাই নামক জনৈক বিশেষজ্ঞ মাছ চাষের উপর ক্লাসিক বুক অব ফিশ কালচার নামে একটি বই রচনা করেন। যতদূর জানা যায় এই বইটি মাছ চাষের উপর সর্বপ্রথম দলিল। এই বইটিতে উল্লিখিত তথ্য অনুসারে প্রাচীন চীনারা প্রাকৃতিক জলাশয়ে জাল, বাঁশের চাটাই বা বানা দিয়ে মাছের ডিম ও পোনা সংগ্রহ করে। সে সময় থেকে মূলত চীন দেশের মানুষ প্রকৃত অর্থে মাছ চাষ এবং মাছ চাষের ডিম সংগ্রহ, ডিম থেকে পোনা উৎপাদন ও বিভিন্ন স্থানে তা বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ শুরু করে। আফ্রিকাতে তেলাপিয়া মাছের চাষাবাদ শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব 2500 অব্দ থেকে। চীন ও আফ্রিকার অনেক পরে ভারতবর্ষে মাছ চাষ শুরু হয় খ্রিস্টপূর্ব 350 অব্দে। তখন মন্দিরের বিভিন্ন কাজে পানি ব্যবহৃত হতো। মন্দিরের কাজে ব্যবহৃত পুকুরের পানিতে মাছ ছাড়া হতো। চালুকল্ল বংশের রাজা সোমেশ্বর 1177 খ্রিস্টাব্দে তার বিশ্বকোষে মৎস্য বিনোদ অধ্যায়ে মাছের উৎপাদন বাড়ানোর পদ্ধতি লিপিবদ্ধ করেন। এই উপমহাদেশে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ শুরু হয়েছিল 1900 শতকের শুরুতে। বাংলাদেশে মাছ চাষ সম্প্রসারণ কার্যক্রম শুরু হয় 60-এর দশকে। বিগত 1967 সালে বাংলাদেশে প্রথম সফলভাবে মাছের প্রণোদিত প্রজনন সম্পন্ন করা হয়। তবে বাংলাদেশের বৈজ্ঞানিক পদ্ধতিতে লাক্সই প্রযুক্তির প্রয়োগ করে মাছ চাষ সম্প্রসারণ ইতিহাস খুবই সাম্প্রতিক কালের। কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য সম্পদের ভূমিকা। দেশের 12 লক্ষ লোক সার্বক্ষণিক এবং 1.2 কোটি লোক খণ্ডকালীনভাবে জীবিকা নির্বাহ করে থাকে, অর্থাৎ জনসংখ্যার প্রায় 10% লোক জীবিকা অর্জনের জন্য মৎস্য সম্পদের উপর নির্ভরশীল। মৎস্য সম্পদের উপর নির্ভরশীল সংশ্লিষ্ট কর্মক্ষেত্র সমূহ: নদী ও খাড়ি অঞ্চলে মৎস্য আহরণ, সুন্দরবন সংলগ্ন এলাকায় মৎস্য আহরণ,
হাওর ও প্লাবনভূমি অঞ্চলে মৎস্য আহরণ, উপকূলীয় চিংড়ি চাষ, মৎস্য চাষ ও প্রজনন, সমুদ্র উপকূলীয় মৎস্য আহরণ, গভীর সমুদ্রে মৎস্য আহরণ। প্রিয় শিক্ষার্থীরা, জাতীয় পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাতের যে ভূমিকা সেটা আমরা জেনে আসি। যেমন আমিষের উৎস হিসেবে মাছ আছে, লিপিডের উৎস হিসেবে মাছ, ভিটামিনের উৎস হিসেবে মাছ এবং খনিজ লবণের উৎস হিসেবে মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা জেনে আসি কতিপয় দেশি ও বিদেশি প্রজাতির মাছের পুষ্টি উপাদান। সাধারণত এটা আমিষে আছে এবং 100 গ্রামে আছে। আমরা প্রথমে জানি দেশি মাছ। দেশি মাছ আছে শিং মাছ। শিং মাছ আছে 23.00 গ্রাম প্রতি 100 গ্রামে আমিষ। মাগুরে আছে প্রতি 100 গ্রামে 23.10 গ্রাম। কই মাছে আছে প্রতি 100 গ্রামে 14.80 গ্রাম এবং পাবদা মাছে আছে 19.20 গ্রাম। এবার আমরা জেনে নিই বিদেশি মাছ। বিদেশি মাছ সিলভার কাপে আছে 20.00 গ্রাম এবং বিগ হেড কাপে আছে 20.00 গ্রাম, গ্রাস কাপে আছে 19.50 গ্রাম এবং পাঙ্গাস মাছে আছে 14.10 গ্রাম। শিক্ষার্থীরা, বৈদেশিক মুদ্রা অর্জন ও জাতীয় উন্নয়নে মৎস্য খাতের অবদান। বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে মৎস্য সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিগত 2015-16 অর্থ বছরে বাংলাদেশ থেকে যে সকল দ্রব্য রপ্তানি হয়েছে, মৎস্য ও মৎস্যজাত পণ্য তার মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে। প্রথম স্থানে তৈরি পোশাক অর্থাৎ মোট রপ্তানির 61.39%, যা পাট ও পাটজাত দ্রব্য মোট রপ্তানির প্রায় 13.45% অর্জন করে দ্বিতীয় স্থানে রয়েছে। মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানির প্রায় 9.12% অর্জন করে তৃতীয় স্থানে রয়েছে। আমাদের দেশের জলজ সম্পদকে দুই ভাগে ভাগ করা হয়, যথা অভ্যন্তরীণ জলজ সম্পদ এবং সামুদ্রিক জলজ সম্পদ। অভ্যন্তরীণ জলজ সম্পদ আয়তনের দিক দিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ জলজ সম্পদের পরিমাণ পৃথিবীর মধ্যে তৃতীয়। চীন এবং ভারতের পরে আমাদের অবস্থান। দেশের মোট অভ্যন্তরীণ জলজ সম্পদের পরিমাণ প্রায় 45.76 লক্ষ হেক্টর। অভ্যন্তরীণ জলজ সম্পদকে আবার দুই ভাগে ভাগ করা, যথা 1 নম্বর অভ্যন্তরীণ মুক্ত জলাশয় এবং অভ্যন্তরীণ বদ্ধ জলাশয়। অভ্যন্তরীণ মুক্ত জলাশয় নদী ও খাড়ি অঞ্চল, হাওর ও বিল, প্লাবনভূমি, কাপ্তাই হ্রদ। 2 নম্বর আছে অভ্যন্তরীণ বদ্ধ জলাশয়। অভ্যন্তরীণ বদ্ধ জলাশয় হল পুকুর, দিঘি, বাওর এবং উপকূলীয় চিংড়ি খামার। এবার আমরা জানবো সামুদ্রিক জলসম্পদ। দেশের দক্ষিণে বঙ্গোপসাগরের উপকূল বরাবর 480 কিলোমিটার সমুদ্র উপকূল মৎস্য সম্পদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৎস্য সম্পদ হ্রাসের কারণসমূহ: অপরিকল্পিত বন্যা নিয়ন্ত্রণ, বাঁধ নির্মাণ, নগরায়ন ও উন্নয়ন কর্মকাণ্ড, কীটনাশকের যথেচ্ছ ব্যবহার, জলাশয় শুকিয়ে মাছ আহরণ এবং পানি দূষণ ইত্যাদি। শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ মৎস্য সম্পদ হ্রাসের কারণ জেনেছ, কিন্তু প্রতিকারটা তোমরা উক্ত বইয়ের 13 পৃষ্ঠায় দেখে নিবে, তাহলে তোমরা প্রতিকারও জানতে পারবে। তাহলে আজকের ক্লাসের শেষ প্রান্তে আমরা চলে এসেছি। চলো আজকের ক্লাসের মূল্যায়নটা দেখে আসি। আজকের ক্লাসের মূল্যায়ন: মাছ চাষের উপর রচিত প্রথম বইয়ের নাম কি? মৎস্য ও মৎস্যজাত পণ্য কি কি? কাপ্তাই হ্রদের আয়তন কত হেক্টর? আমাদের দেশে পুকুর দিঘির সংখ্যা কত? শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই মূল্যায়নগুলো পারবে। শিক্ষার্থীরা, আজকের ক্লাসের তোমাদের জন্য বাড়ির কাজ, মৎস্য সম্পদ হ্রাসের কারণসমূহ কি কি আলোচনা করো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ। একজন থেকে আরেকজনে ছড়ায়, তার থেকে অন্যজন, এর থেকে রক্ষা নাই। এই দেখ, এইভাবে। বড় চাচা,
আমরা কিন্তু একজন আরেকজনকে সুরক্ষিত রাখতে পারি দায়িত্বশীল হয়ে। বাইরে যাওয়ার সময় নিজে মাস্ক পরব, অন্যকেও মনে করিয়ে দেব। কিছুক্ষণ পর পর 20 সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে 2 হাত ধুয়ে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখবে। সবসময় অন্যদের থেকে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে একে অপরকে নিরাপদ রাখবো। চিন্তা করবেন না আপা, ভাই সুস্থ হয়ে যাবে। সহমর্মী হয়ে এগিয়ে এসে একে অন্যের শক্তি বাড়াবো। এভাবেই আমরা দায়িত্বশীলতার সাথে কাটিয়ে উঠতে পারবো এই দুঃসময়। আপনিও দায়িত্বশীল হয়ে নিজের ও অপরের সুরক্ষা নিশ্চিত করুন। একে অপরের সুরক্ষায় আমরা দায়িত্বশীল সবসময়। আমি আজ তোমাদের নবম শ্রেণীর ট্রেড 1 বইয়ের প্রথম পত্রের নবম অধ্যায় থেকে আলোচনা করব। তোমরা খেয়াল করে এই অধ্যায়টি শ্রবণ করবে, তোমরা মনোযোগ সহকারে এটি অধ্যয়ন করবে। তার আগে আমি তোমাদের গত ক্লাসে যে অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম সেটি সম্পর্কে একটু জিজ্ঞাসা করব। গত অধ্যায়টি কি ছিল তোমাদের স্মরণ আছে? আমরা তাপ অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা বাসায় এই অধ্যায়টি একাধিকবার অধ্যয়ন করেছো। তাহলে একটু আমরা দেখে নেই গত অধ্যায়ে আমাদের কি বিষয় ছিল। এখানে আমরা আলোচনা করেছিলাম তাপ কি, তাপ কত প্রকার, এবং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেমে তাপের ভূমিকা কি, এবং তাপের পরিমাপের জন্য কি কি একক ব্যবহার করা হয়। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মনে পড়ছে তাপের এককগুলা কি ছিল? ইন্টারন্যাশনাল সিস্টেমে ছিল জুল বা এসআই সিস্টেমে জুল, সিজিএস সিস্টেমে ছিল ক্যালোরি, এবং এফপিএস সিস্টেমে ছিল বিটিইউ। তা আমাদের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেমে মূলত বিটিইউ দিয়েই কিন্তু তাপের পরিমাপ করা হয়। আর তাপ আমাদের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এর ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ গত ক্লাসে আমরা এটি আলোচনা করেছিলাম যে আমাদের একটি রেফ্রিজারেশন সিস্টেম, এখানে কিন্তু তাপ সংযোজন এবং অপসারণের মাধ্যমেই কোনো একটি আবদ্ধ জায়গার তাপমাত্রা কমানো অথবা বাড়ানোর মাধ্যমে এসি কাজ করে কমফোর্টেবল টেম্পারেচার দিয়ে, এবং রেফ্রিজারেটর কাজ করে সেখান থেকে তাপ অপসারণ করে খাদ্যদ্রব্য ঠান্ডা করার মাধ্যমে তার গুণগত মান ঠিক রেখে দীর্ঘদিন সংরক্ষণ করে। আজকে আমাদের আলোচনার বিষয়ে আসি। আজকে আমাদের আলোচনার বিষয় সেই তাপ কিভাবে স্থানান্তরিত হয়, এক স্থান থেকে তাপ অন্য স্থানে কিভাবে স্থানান্তরিত হয় সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের এই অধ্যায়টি অধ্যয়ন শেষে তোমরা শিখতে পারবে যে তাপ কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, অর্থাৎ তাপের সঞ্চালন সম্পর্কে জানতে পারবে, এবং তাপ কত প্রকারে স্থানান্তর হতে পারে
অর্থাৎ তাপের স্থানান্তরের প্রকারভেদ সম্পর্কে তোমরা জানতে পারবে। আরো জানতে পারবে যে তাপ সঞ্চালনের উদাহরণ হিসাবে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম কিভাবে কাজ করে। তাহলে বন্ধুরা আসো আজকে আমরা আমাদের মূল আলোচনায় যাই। মূল আলোচনার প্রথমেই আছে তাপ স্থানান্তর প্রক্রিয়া। তোমরা জানো তোমাদের ঘরের একটি ট্যাপ ছেড়ে দিলে বালতিতে পানি পড়ে। এটি খুব সহজেই আমরা বালতিতে ধরতে পারি, কিন্তু তোমার বাসার ছাদের উপরে যে ট্যাঙ্কিটি আছে পানির রিজার্ভার হিসাবে অথবা যে চৌবাচ্চাটি আছে সেখানে কিন্তু এত সহজে পানি সংরক্ষণ করার জন্য পাঠানো যায় না। কারণ কি? কারণ হচ্ছে উচ্চ চাপের কোনো এলাকা থেকে স্বভাবতই নিচু চাপের কোনো এলাকায় সাধারণতই কোনো পদার্থ গমন করে, যে কারণে আমাদের বাসার ছাদের উপরে যে ট্যাঙ্কিতে পানি আছে তার নিচে আমরা যারা অবস্থান করি ট্যাপ ছেড়ে দিলে সেখানে পানি ওই উচ্চ চাপের এলাকা থেকে পাইপ দিয়ে নিম্ন চাপের এলাকায় সহজেই চলে আসে। কিন্তু নিম্ন চাপের এলাকা থেকে উঁচুতে পাঠাতে হলে সেখানে এক্সট্রা ফোর্স অ্যাপ্লাই করতে হয়, অর্থাৎ আমাদের একটি মোটর ব্যবহার করে পানিকে চাপ প্রয়োগ করে উচ্চ জায়গায় পাঠাতে হয়। ঠিক একইভাবে চিন্তা করো যে বাতাস উচ্চ চাপের এলাকা থেকে যে এলাকায় বাতাসের চাপ কম সেই এলাকায় কিন্তু গমন করে। তাপের ক্ষেত্রেও ঠিক একইভাবে সাধারণত উচ্চ চাপের এলাকা থেকে নিম্ন চাপের এলাকায় গমন করে। তাপের ক্ষেত্রে যা আমরা বলি উষ্ণতা বা তাপমাত্রা, অর্থাৎ তাহলে বোঝা গেল যে উচ্চ তাপমাত্রার এলাকা থেকে তাপ সাধারণভাবে নিম্ন তাপমাত্রার এলাকায় গমন করে, কিন্তু নিম্ন তাপমাত্রার এলাকা থেকে উচ্চ তাপমাত্রার এলাকায় তাপকে সঞ্চালন করতে হলে সেখানে শক্তি প্রয়োগ করতে হয়। সেই শক্তি প্রয়োগ করার কৌশলই হচ্ছে আমাদের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম। এই পদ্ধতিটি ব্যবহার করে নিম্ন তাপমাত্রার কোনো বস্তুর থেকে তাপ সংগ্রহ করে প্রক্রিয়ার মাধ্যমে তা উচ্চ তাপমাত্রার কোনো এলাকায় নিয়ে তাপ ছেড়ে দেয়। এভাবে কোনো অঞ্চল বা আবদ্ধ এলাকাকে শীতল করা হয়। এটি যে প্রক্রিয়ায় করা হয় তার নামই হচ্ছে রেফ্রিজারেশন সিস্টেম। অতএব বুঝতে পারছো যে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এর স্টুডেন্ট হিসাবে তোমাদের এই তাপ সঞ্চালন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকাটা কতটা জরুরি। আমাদের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেমের মূল তাপ অপসারণের যে কৌশল সেটি হচ্ছে রেফ্রিজারেশন সিস্টেম। তাহলে বন্ধুরা আসো দেখি আমরা তাপ আসলে কতভাবে স্থানান্তরিত হয় সেটি দেখে নিই। আমাদের আগের কথাই বোঝা গেছে যে তাপ এক স্থান থেকে অন্য স্থানে যতগুলি প্রক্রিয়ার মাধ্যমে স্থানান্তরিত হয় বা চলাচল করতে পারে সেটি হচ্ছে তাপের স্থানান্তর হওয়ার পদ্ধতি। এরকম তিনটি পদ্ধতিতে তাপ একটি জায়গা থেকে অন্য আরেকটি জায়গায় বা একটি আধার থেকে অন্য আরেকটি আধারে ট্রান্সফার হতে পারে। এই তিনটি পদ্ধতি হচ্ছে, একটি হলো পরিবহন বা কন্ডাকশন পদ্ধতি, দ্বিতীয় পরিচালন বা কনভেকশন পদ্ধতি, আরেকটি হচ্ছে বিকিরণ বা রেডিয়েশন পদ্ধতি। এই তিনটির মধ্যে কন্ডাকশন এবং কনভেকশন এই দুটি পদ্ধতি সমন্বিতভাবে আমাদের রেফ্রিজারেশন সাইকেলে কাজ করে এবং এই দুইটি পদ্ধতি যুগপৎভাবে এই সিস্টেমে কাজ করে আমরা রেফ্রিজারেটর অথবা কোনো এয়ার কন্ডিশনিং এর কোনো রুমের তাপকে শোষণ করে তা উচ্চ তাপের কোনো জায়গায় ট্রান্সফার করে। ফলে এটি আমরা এখন যে কমফোর্টেবল লাইফ
তাপের জন্য এয়ার কন্ডিশনিং ইউজ করি, আমাদের বাসাবাড়িতে খাদ্যদ্রব্য দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার জন্য যে রেফ্রিজারেটর ব্যবহার করি, তার কিন্তু মূল যে কার্যক্রম ভিতরে ঘটে, মেকানিক্যালি যে ফাংশনগুলো ঘটে, তার জন্য মূল চালিকা শক্তি কিন্তু এই তাপ স্থানান্তরের দুটি পদ্ধতি, একটি পরিচালন পদ্ধতি আর একটি হচ্ছে পরিবহন পদ্ধতি। আসো বন্ধুরা, আমরা এই তাপের স্থানান্তর প্রক্রিয়ার পদ্ধতিগুলা একটু ডিটেলস আলোচনা করি। প্রথমেই দেখি আমরা পরিবহন বা কন্ডাকশন পদ্ধতি। পরিবহন শব্দ থেকে এই পদ্ধতির নামকরণ করা হয়েছে। যে পদ্ধতি অণুর স্থান পরিবর্তন না করে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় তাকে পরিবহন পদ্ধতি বলে। কঠিন পদার্থের মধ্যে তাপ এই প্রক্রিয়ায় স্থানান্তর হয়। অর্থাৎ একটু চিন্তা করো যে আমাদের ইট ভাটায় অনেকগুলা ইট পাশাপাশি রেখে যদি একটি ইটকে ধাক্কা দেওয়া যায়, তাহলে একটা ইট আর একটা ইটের উপরে পড়তে পড়তে আমি প্রথম ইটটায় যে শক্তিটুকু প্রয়োগ করলাম, সে 1/2 পাউন্ড বল প্রয়োগ করছি, এই বলটি কিন্তু শেষ ইটটায় চলে যায়, কিন্তু কোনো ইট কিন্তু এক স্থান থেকে আর এক স্থানে স্থানান্তরিত হয় না। ব্যাপারটা কি? ঠিক এরকমই আমরা যদি একটি লৌহের টুকরা বা দণ্ড নিয়ে কোনো চুলার উপরে তাপ দিতে থাকি, তাহলে এর অপর প্রান্ত কিন্তু কিছুক্ষণ পরেই তাপ অনুভব করতে পারবো। কিন্তু এর ভিতরে কোনো পদার্থ কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে গমন করে না, শুধুমাত্র ওই পদার্থের মধ্যে অণুগুলা উত্তপ্ত হয়, উত্তপ্ত হয়ে তার পাশেরটাকে আবার উত্তপ্ত করে, এভাবে সে আবার তার পরের অণুটাকে উত্তপ্ত করে। তবে প্রথম যে আমরা যেখানে তাপ দিয়েছি, ওই তাপটি আস্তে আস্তে সম্প্রসারিত হতে হতে ওই লৌহদণ্ডের শেষ অণুটা পর্যন্ত স্থানান্তরিত হয়। তাহলে লৌহের মধ্যে কোনো অণু কিন্তু এই প্রান্ত থেকে ওই প্রান্তে যায় না, একটি থেকে তাপ আর একটিতে স্থানান্তরিত হয়। এইভাবে যে তাপ ট্রান্সফার হয়, এই পদ্ধতিটার নাম হচ্ছে পরিবহন বা কন্ডাকশন পদ্ধতি। কি বিষয়টি বুঝতে পারছো তো? আসো বন্ধুরা, পরের পদ্ধতি পরিচালন পদ্ধতি সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানি। যে পদ্ধতি অণুর স্থান পরিবর্তন করে, অর্থাৎ গরম অণু ঠান্ডা অণুর দিকে স্থান পরিবর্তন করে ঠান্ডা অণুকে তাপের দিকে দেয়, এইভাবে অণু চলাচল করে তাপের এই এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত করার এই পদ্ধতিটির নাম হচ্ছে পরিচালন পদ্ধতি। তরল পদার্থ এবং আমাদের বায়বীয় পদার্থগুলি সাধারণত এই প্রক্রিয়ায় তাপ স্থানান্তর করে। বিষয়টি আরো একটু খোলাসাভাবে বলি। আমরা যদি একটি পাত্রে কিছু পানি নিয়ে সেখানে তাপ প্রয়োগ করি, তাহলে কিছুক্ষণ পরে আমরা কি লক্ষ্য করব? দেখব আমাদের পাতিলের নিচের পানি তাপ পেয়ে তার তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবং এর মাঝে নিচের পানিগুলা উপরের দিকে উঠে আসছে। ফলে স্বাভাবিকভাবেই শূন্য স্থানে উপরে ঠান্ডা পানি আবার নিচে চলে যাচ্ছে। ঠিক এই চক্রাকারে আমরা যখন নিচের থেকে তাপ দেই পাতিলে, তখন প্রথমে পাতিল গরম হয়, পরবর্তীতে পাতিলের সংস্পর্শে থাকা তরল পদার্থ অথবা বায়বীয় পদার্থ এটি উত্তপ্ত হয়। উত্তপ্ত হয়ে সেটি শীতল অণুর থেকে সেটি হালকা হয়ে যায়। হালকা হলে সেটি উপরের দিকে উঠে আসে। উঠে আসলে ভারী এবং তুলনামূলক শীতল অণুটি নিচের দিকে আবার চলে যায়। ঠিক একইভাবে আগের প্রক্রিয়ায় তাপ গ্রহণ করে এবং সেটি উষ্ণ হয়, আবার উপরে উঠে আসে। ফলে তোমরা লক্ষ্য করে থাকবা যে পাতিলে পানিতে তাপ দেওয়া হলে সেখানে তাপ যত বেশি দেওয়া হয়, তত পানির মধ্যে একটি আন্দোলন বা একটি পানির গতি বা একটি চক্র লক্ষ্য করা যায়। এভাবে অণু এক স্থান থেকে অন্য স্থানে গমন করার মাধ্যমে
সমস্ত পাতিলই কিন্তু একসময় উষ্ণ তাপমাত্রা ধারণ করে। এখানে কোনো এক প্রান্তে কম তাপ এবং কোনো এক প্রান্তে উচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয় না। সমস্ত পানি কিন্তু একই রকমের তাপমাত্রায় উপনীত হয় এক সময়। এটি শুধুমাত্র অণু স্থানান্তর হওয়ার মাধ্যমেই কিন্তু এটি সম্ভব হয়। ফলে যেহেতু এটি এক স্থান থেকে অন্য স্থানে চলন ঘটে, অণুর স্থানচ্যুতি ঘটে, ফলে সমস্ত পাত্রের পানি কিন্তু একসময় উষ্ণ হয়ে যায়। যেহেতু এটি চলন ঘটে, এই কারণে এই পদ্ধতিটির নাম হয়েছে পরিচলন পদ্ধতি। আসো বন্ধুরা, আমরা তাপ স্থানান্তরের তৃতীয় পদ্ধতি, যেটি রেডিয়েশন বা বিকিরণ পদ্ধতি নিয়ে একটু কথা বলি। যে অদৃশ্য আলোক তরঙ্গ বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ দ্বারা তাপ এক স্থান হতে অন্য স্থানে প্রবাহিত হয় তাকে বিকিরণ পদ্ধতি বলে। এই প্রক্রিয়ায় সূর্য থেকে পৃথিবীতে তাপ স্থানান্তরিত হয়। বিষয়টি আমরা আরো একটু খোলামেলাভাবে যদি বলি, আমরা যখন বাইরে যাই তখন রৌদ্র থেকে বাঁচার জন্য ছাতা ব্যবহার করি। কেন? ছাতা ব্যবহার করলে সূর্যের আলো আমার শরীরে পড়ে না। শরীরে না পড়লে কি হয়? আমার শরীর উষ্ণ হয় না, উত্তপ্ত হয় না। এই তো, নাকি অন্য কোনো বিষয় আছে? আসলে বিষয় এটি। ছাতার যদিও আর একটু ব্যবহার আছে, সেটা বৃষ্টি থেকে নিজেকে মুক্ত রাখার জন্য, কিন্তু রৌদ্র থেকেও মুক্ত রাখাও কিন্তু ছাতার একটি কাজ। তো ছাতা দিয়ে সূর্যের আলোকে থেকে আমাকে একটু আড়াল করার জন্য কিন্তু ছাতা ব্যবহার করি। আমরা একটু সবাই তো ব্যবহার করি। একমাত্র ভূপৃষ্ঠে পতিত হয়ে, ভূপৃষ্ঠতে যেহেতু রিফ্লেক্টরের কাজ করে, এখানে সূর্যের আলো পতিত হওয়ার ফলে এটি উত্তপ্ত হয় এবং সেখান থেকে আমরা তাপ পাই। সূর্যের আলো থেকেই একমাত্র বিকিরণ প্রক্রিয়ায় আমরা তাপ পেয়ে থাকি। তো আসো বন্ধুরা, আমরা পরবর্তীতে দেখি তাপ সঞ্চালনে হিমায়ন যন্ত্রের ভূমিকা কি। তাপ সঞ্চালনের উদাহরণ হিসাবে হিমায়ন পদ্ধতিতে ব্যবহার, এটি সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। হিমায়ন যন্ত্রের কাজ হলো নিম্ন তাপমাত্রার অঞ্চল হতে উচ্চ তাপমাত্রার অঞ্চলে তাপ স্থানান্তর করা। হিমায়ন পদ্ধতিতে ইভাপোরেটর তাপ গ্রহণ করে আর কন্ডেন্সার তাপ বর্জন করে। ইভাপোরেটরের টিউবের মাধ্যমে নির্দিষ্ট স্থান বা রক্ষিত মালামাল হতে পরিচলন প্রক্রিয়ায় তাপ গ্রহণ করে। ইভাপোরেটরের টিউবের দ্বারা শোষিত তাপ পরিবহন প্রক্রিয়ায় টিউবের রেফ্রিজারেন্ট বা হিমায়কে স্থানান্তর হয়। হিমায়ক ওই তাপ গ্রহণ করে কম্প্রেসার হয়ে কন্ডেন্সারে নিয়ে আসে। কম্প্রেসার হতে আগত গরম হিমায়ক পরিবহন প্রক্রিয়ায় কন্ডেন্সারের টিউবে তাপ ছেড়ে দেয়। কন্ডেন্সারের টিউব পরিচালন পদ্ধতিতে বাতাস বা পানির মাধ্যমে উক্ত তাপ অপসারণ করে প্রকৃতিতে ছেড়ে দেয়। এইভাবে হিমায়ন যন্ত্রে তাপ অপসারণ করা হয়। এই বিষয়ে আমরা আরো একটু বিস্তারিত আলোচনায় আসি। আমরা খাদ্যদ্রব্য রেফ্রিজারেটরের ভিতরে রাখি দীর্ঘদিন ভালো থাকার জন্য। আসলে কিভাবে ভালো থাকে? আমরা কিছু মাছ ফ্রিজের ভিতরে রাখলাম, এটি ঠান্ডা হলো, কিছুদিন পরে আমাদের প্রয়োজনে আমরা বের করে এটি রান্না করলাম। আসলে প্রক্রিয়াটি কিভাবে হলো? আমাদের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এর ছাত্র হিসাবে এটি কিন্তু আমাদের জানার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ তোমাকেই কিন্তু তোমার ফ্যামিলির একজন জিজ্ঞাসা করবে যে এই রেফ্রিজারেটরটি কিভাবে কাজ করলো। তুমি যদি বলতে না পারো তাহলে কিন্তু তোমার এই শিক্ষা কাজে লাগলো না। অতএব আমাদের বুঝতে হবে যে কাজটি আসলে কিভাবে হচ্ছে। আমরা যখন মাছ মাংস প্রথমে রাখি রেফ্রিজারেটরের মধ্যে, তখন ইভাপোরেটর কয়েল পরিবহন পদ্ধতিতে আমাদের এই মাছ মাংস থেকে ইভাপোরেটর কয়েলে তাপ শোষণ করে। এই তাপ পরবর্তীতে ইভাপোরেটর কয়েলের মধ্যে প্রবাহিত রেফ্রিজারেন্ট, এই রেফ্রিজারেন্টে পরিচালন পদ্ধতিতে
রেফ্রিজারেন্ট আবার সংগ্রহ করে এটি কম্প্রেসার হয়ে কন্ডেন্সারে নিয়ে আসে। এখানে দেখো একই সঙ্গে পরিবহন এবং পরিচালন পদ্ধতি দুটিই কিন্তু যুগপদভাবে কাজ করছে। ইভাপোরেটর কয়েল মাছ মাংস থেকে একটি পদ্ধতিতে তাপ শোষণ করছে, আবার সেই তাপ ইভাপোরেটর কয়েলের মধ্যে যে রেফ্রিজারেন্ট বা হিমায়ক প্রবাহিত হচ্ছে তাতে ট্রান্সফার করে সেই হিমায়ক আবার এটি বহন করে হিমায়ক স্থান পরিবর্তনের মাধ্যমে কম্প্রেসার হয়ে এটি কন্ডেন্সারে নিয়ে আসছে। তার মানে আমরা আগে আলোচনা করছি পরিবহন পদ্ধতি একটি, পরিচালন পদ্ধতি একটি। একটিতে অণু স্থান পরিবর্তন করে, আর একটিতে অণু স্থান পরিবর্তন না করে নিজে উত্তপ্ত হয়ে তার পার্শ্ববর্তী অণুতে তাপ স্থানান্তর করে। তাহলে বুঝছো বন্ধুরা, এখানে কিন্তু দুটি পদ্ধতি একই সাথে কাজ করছে। কন্ডেন্সারে যখন হিমায়ক উষ্ণ গ্যাস নিয়ে আসে তখন কন্ডেন্সার আবার পরিবহন পদ্ধতির মাধ্যমে উত্তপ্ত হয়, গরম হয়। তোমরা নিজেরাও রেফ্রিজারেটরের পিছনে হাত দিয়ে দেখতে পারবা যে তোমার রেফ্রিজারেটরের পিছনে কন্ডেন্সার খুব গরম, যা তোমার রুমের টেম্পারেচার বা এয়ার টেম্পারেচারের থেকে অনেক বেশি। তো স্বাভাবিকভাবেই আমরা আগে আলোচনা করেছিলাম যে উষ্ণ তাপমাত্রার অঞ্চল থেকে স্বাভাবিকভাবেই নিম্ন তাপমাত্রার অঞ্চলে কিন্তু তাপ স্থানান্তরিত হয়। একই রকমের ঘটনা ঘটে, যেহেতু রুম টেম্পারেচারের থেকে কন্ডেন্সারের টেম্পারেচার অনেক বেশি থাকে, ফলে কন্ডেন্সারের থেকে তাপ স্বাভাবিকভাবেই বাতাসে স্থানান্তরিত হয়। ফলে কন্ডেন্সার আস্তে আস্তে রুম টেম্পারেচারের সমপর্যায়ে চলে আসে। রেফ্রিজারেশন সিস্টেমে যে রেফ্রিজারেন্ট বা হিমায়ক ব্যবহার করি তার একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এটি স্বাভাবিক তাপমাত্রায় আসলে ওটি বাষ্পীয় অবস্থা থেকে ঘনীভূত হয়ে তরলী আকার ধারণ করে এবং সেটি আবার ইভাপোরেটরে গমন করে এবং আগের প্রক্রিয়ায় আমাদের মাছ মাংস থেকে সে ইভাপোরেটর কয়েলের মাধ্যমে তাপ শোষণ করে সেই তাপ বহন করে আবার কম্প্রেসার হয়ে আবার কন্ডেন্সারে আসে। এইভাবে এটি চক্রাকারে ঘুরতে থাকে। ফলে আমাদের যে মাছ মাংস আমরা রেফ্রিজারেটরের মধ্যে রেখেছি তার থেকে বারবার করে এভাবে তাপ শোষণ করে নিয়ে আসে বাতাসে ছেড়ে দিয়ে আবার সেটি আগের কাজে অংশগ্রহণ করার ফলে বারবার এই কাজটি হওয়ার ফলে একসময় এটি অত্যন্ত ঠান্ডা আকার ধারণ করে। আর মাছ মাংস বা আমাদের খাদ্য যেগুলি আমরা সংরক্ষণ করি সেটির বৈশিষ্ট্য হচ্ছে সেটি নিম্ন তাপমাত্রায় ভাইরাসের আক্রমণ থেকে সে নিরাপদ থাকে, ফলে এটি ভালো থাকে। তো বন্ধুরা, তাহলে বুঝতে পারছো যে আমাদের এই তাপ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালনের যে পদ্ধতি তার দুটি পদ্ধতি আমাদের রেফ্রিজারেশন সিস্টেমে একই সময়ে কিন্তু যুগপতভাবে ব্যবহার হচ্ছে। তাহলে এই দুটি পদ্ধতি সম্পর্কে আমাদের যদি ভালো ধারণা থাকে তাহলে কিন্তু আমরা এই রেফ্রিজারেটর বা একটি এসি মেশিন বা একটি এয়ার কুলার অথবা হিমায়ন যন্ত্রের কার্যক্রমের কোথায় ত্রুটি আছে বা এটি পারফর্মের ক্ষেত্রে কোথায় কোন ঘাটতি আছে সেটি কিন্তু বুঝতে পারবো। কিন্তু আমি যদি তাপ সম্পর্কেই ভালো না বুঝি, তাপ সঞ্চালন সম্পর্কে ভালো না বুঝি, তাপের একক সম্পর্কে যদি আমার ধারণা দুর্বল থাকে তাহলে কিন্তু আমার এই শিক্ষাটি দুর্বল থাকবে, অসম্পূর্ণ থাকবে। আশা করি এটি টেক্সট বুক থেকে আরো সুন্দরভাবে দেখে নেবে। তাপ সঞ্চালন বিষয়ক ডিটেলস আলোচনা সম্বলিত একটি ভিডিও চিত্র আমরা এখন দেখব। When you keep an object near burning wood, it becomes hot because of heat transfer. In this video, we will learn about different ways in which transfer of heat can take place. Heat can be transferred from one object to other by conduction, or convection, or radiation. When heat from one object gets transferred to other object by direct contact, it is known as conduction. For example, when we make tea, heat from stove gets transferred to steel pan because of direct contact, and thus this is conduction. When you iron your clothes, heat energy gets conducted from iron to clothes. In convection method,
movement of particles of liquid or gas cause transfer of heat from heat source. Let's take an example of pot of water. As we heat it, water particles near the heat source gets heated first. We know that addition of heat causes increase in movement of particles, thus these particles move randomly and a relatively empty space is formed. To fill this space, particles from far areas move here. Again these particles acquire heat energy and move away. This process goes on and whole water becomes hot. In conduction and convection, there is a medium in which heat gets transferred. But there is no medium between sun and earth, still we get heat from it. When heat transfer takes place without any medium, it is called radiation. You must have seen people sitting around the fire. Here too, heat is transferred in the form of radiation. In fact, every hot body radiates heat and becomes cold. Let's take an example of boiling water on a stove. From stove, heat conducts to pot as it is directly in contact. Due to convection, all the water particles receive heat. If you bring your hand very close to side of the pot, you will feel little hotness. This is because radiation's coming from pot. This water boiling, the heat of the fire, and cooking on the skillet are all examples of heat transfer. In simple terms, heat is the transfer of energy from objects of different temperatures. As objects warm up or cool down, their kinetic energy changes. Kinetic energy is the energy of motion. Temperature is a measure of the average kinetic energy of the particles in an object. As temperature increases, the energy of motion increases. As the water warms up and the temperature increases, you can see an increase in the movement. Heat can be transferred in at least 3 ways: conduction, convection, and radiation. Conduction is a process in which the transfer of heat takes place between objects by direct contact. It is most often associated with solids. The key to conduction is direct contact. The heat of the pan is transferred to the mini pizzas. The energy of the frying pan is transferred to the eggs. Notice that they are in direct contact. Convection is heat transfer by the movement of a fluid such as air or water when the heated fluid is caused to move away from the source of heat, carrying the energy with it. It occurs due to density. Lava lamps are examples of convection. As the liquid is heated, it rises and falls as it heats and cools. As the paper burns, the air is heated up and begins to rise. The burning paper is swept up in the convection current, cools, and falls back down. These beans are another example of convection. As the beans warm up, they rise and then cool and fall back down, and repeat this over and over again. Radiation heat is transmitted without any physical contact between objects. Watch how the temperature of the lamp is transferred to the thermometer without touching it. These alligators. ভিডিওটি দেখলে আশা করি তোমরা এর ভিতরে তোমাদের অনেক জিজ্ঞাসার কিছু পেয়েছো। আজকের এই ক্লাসে যে আলোচনা করলাম, তাপ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় কিভাবে, কত পদ্ধতিতে এবং পদ্ধতিগুলোর নাম কি কি, এ সংক্রান্ত আজকের আমরা একটা বাড়ির কাজ দেব। তোমাদের খাতা কলম নাও, এটি লিখে নাও
বাড়ির কাজ হচ্ছে তাপ স্থানান্তর প্রক্রিয়া বলতে কি বুঝো, তাপ স্থানান্তরের প্রকারভেদ বর্ণনা করো এবং তাপ সঞ্চালনের উদাহরণ হিসাবে হিমায়ক পদ্ধতির বর্ণনা করো। এটি তোমাদের খাতায় সুন্দর করে লিখে তোমাদের ক্লাস শিক্ষকের নিকট জমা দেবে। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ। একজন থেকে আরেকজনে ছড়ানো, তার থেকে অন্যজনে, এর থেকে রক্ষা নাই। এই দেখ, এই বড় চাচা, আমরা কিন্তু একজন আরেকজনকে সুরক্ষিত রাখতে পারি দায়িত্বশীল হয়ে। বাইরে যাওয়ার সময় নিজে মাস্ক পরবো, অন্যকেও মনে করিয়ে দেবো। কিছুক্ষণ পর পর 20 সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে 2 হাত ধুয়ে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখুন। সবসময় অন্যদের থেকে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে একে অপরকে নিরাপদ রাখবো। চিন্তা করবেন না আপা, ভাই সুস্থ হয়ে যাবে। সহমর্মী হয়ে এগিয়ে এসে একে অন্যের শক্তি বাড়াবো। এভাবেই আমরা দায়িত্বশীলতার সাথে কাটিয়ে উঠতে পারবো এই দুঃসময়। আপনিও দায়িত্বশীল হয়ে নিজের ও অপরের সুরক্ষা নিশ্চিত করুন। একে অপরের সুরক্ষায় আমরা দায়িত্বশীল সবসময়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি জেসমিন সুলতানা, ইনস্ট্রাক্টর ড্রেস মেকিং। আমি চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে কর্মরত আছি। ঘরে বসে কারিগরি শিক্ষার এই ক্লাসে আজকে আমি 10ম শ্রেণীর ড্রেস মেকিং ট্রেড 1 দ্বিতীয় অধ্যায়ের উপরে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় পোশাকের গুরুত্বপূর্ণ অংশসমূহের সংজ্ঞা। আমরা বিভিন্ন রকমের পোশাক পরে থাকি। এই পোশাকের বিভিন্ন রকমের অংশ রয়েছে। প্রতিটা অংশের নাম কি এবং এই অংশগুলো সম্পর্কে আলোচনা করাই আমাদের আজকের উদ্দেশ্য। এই সেশন সম্পন্ন করার পরে শিক্ষার্থীরা যা শিখতে পারবে, পোশাকের গুরুত্বপূর্ণ অংশসমূহ চিহ্নিত করতে পারবে, পোশাকের গুরুত্বপূর্ণ অংশসমূহের সংজ্ঞা বলতে পারবে। চলো তাহলে আমরা দেখে নেই পোশাকের গুরুত্বপূর্ণ অংশসমূহ কি। প্রথমেই বলি সাইড সিম। সাইড সিম শার্টের ক্ষেত্রে হাতার নিচ থেকে বডির জোড়ার অংশের সেলাইকে সাইড সিম বলে। সাধারণত পাইলট শার্টের ক্ষেত্রে ডাবল নিডল লক স্টিচ মেশিন দিয়ে সাইড সিমের টপ স্টিচ দেওয়া হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা শার্টের চিত্র দেওয়া আছে এবং হাতার নিচে যে রাউন্ড করে লাল দাগটা দেওয়া আছে ওই সিমটাকেই সাইড সিম বলা হয়ে থাকে। ইনসিম। ইনসিম হলো বটম পোশাকের একটি অংশ। প্যান্টের ক্ষেত্রে 2 পায়ের ভিতর দিকে ডান ও বাম পাশের সেলাইকে ইনসিম বলে। অর্থাৎ প্যান্ট বা পাজামার ক্রস পয়েন্ট হতে বটম পর্যন্ত অংশকে ইনসিম বলে। যে সকল বটম পোশাকের বডি রাইজ থাকে সেই সকল পোশাকের একটি অংশের নাম ইনসিম, যেমন প্যান্ট, শর্টস, ইজার প্যান্ট ইত্যাদি। তোমরা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ সেখানেও ইনসিমটা লাল কালি দিয়ে দেখানো হয়েছে।
ব্যাক রাইজ, এটি প্যান্টের পিছনের অংশ। দুই পায়ের সংযোগস্থল বা ক্রস পয়েন্ট থেকে ব্যাক ওয়েস্ট বেল্ট পর্যন্ত স্থানকে ব্যাক রাইজ বলে। এই অংশে ডাবল নিডল লক স্টিচ মেশিন দিয়ে টপ স্টিচ দেওয়া হয়। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি প্যান্টের পিছনের দিকে মেজারমেন্ট নেওয়া হচ্ছে। এই যে অংশে মেজারমেন্ট নেওয়া হচ্ছে সেই অংশটাকে আসলে ব্যাক রাইজ বলে। ফ্রন্ট রাইজ, এটি প্যান্টের সামনের অংশ। দুই পায়ের সংযোগস্থল বা ক্রস পয়েন্ট থেকে ফ্রন্ট ওয়েস্ট বেল্ট পর্যন্ত স্থানকে ফ্রন্ট রাইজ বলে। এই অংশ জিপার লাগানো হয় এবং ডাবল নিডল লক স্টিচ মেশিন দিয়ে টপ স্টিচ দেওয়া হয়। অ্যাকচুয়ালি ব্যাক রাইজের ঠিক বিপরীত অংশটাই হলো ফ্রন্ট রাইজ। চলো আমরা এবার দেখে নেই বডি রাইজ কি। মানব দেহের কোমরের স্থান হতে দুই পায়ের ক্রস পয়েন্ট পর্যন্ত দূরত্বকে বডি রাইজ বলে। প্রস্তুতকৃত প্যান্টের ওয়েস্ট লাইন হতে ক্রস পয়েন্ট পর্যন্ত অংশই হলো বডি রাইজ। ডার্ট, পোশাকের যে সকল স্থানে মানবদেহের সাথে সামঞ্জস্য বজায় রেখে ফিটিংসের প্রয়োজন হয় সেই সকল স্থানে যে সেলাইয়ের মাধ্যমে কাপড়কে সংকুচিত করে কাঙ্ক্ষিত আকৃতি দেওয়া হয় তাকে ডার্ট বলে। ডার্ট সাধারণত দুই প্রকার, শেপ বা ক্লোজ ডার্ট এবং কনসিল ডার্ট। শেপ ডার্ট হলো এই পদ্ধতিতে কোনো অংশের কাপড়কে না কেটে ভিতরের দিকে বাঁকানো সেলাইয়ের সাহায্যে আটকে দেওয়া হয়। এই ধরনের ডার্ট সাধারণত পুরুষের পোশাকের পিছনে এবং মহিলাদের পোশাকের সামনে ও পিছনে ব্যবহার করা হয়। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি ব্লাউজের চিত্র দেওয়া আছে, এখানে ডার্টের ছবিটা দেওয়া আছে। এই ডার্টটা কিন্তু ভিতরের দিকে কাপড় ভাঁজ করে সেলাই করে দেওয়া হয়েছে। কনসিল ডার্ট, এই পদ্ধতিতে পোশাকের যে স্থানে শেপ তৈরি করা দরকার সেই স্থানের কাপড়কে প্রয়োজন অনুযায়ী কেটে ফেলে দিয়ে পরবর্তীতে সেলাইয়ের মাধ্যমে জোড়া দিয়ে শেপ তৈরি করা হয়। এই শেপ সাধারণত মহিলাদের পোশাকের সামনে ও পুরুষের পোশাকের পিছনে ইয়োকের সংযোগ স্থলে ব্যবহার করা হয়। তোমরা এই ছবিটাও দেখতে পাচ্ছ, স্ক্রিনে একটি ফ্রকের ছবি দেওয়া আছে, এই জায়গায় কনসিল ডার্টটা চিহ্নিত করে দেখানো হয়েছে। চলো আমরা এবার জেনে নেই বটম কি। পোশাকের সর্বনিম্ন প্রান্তকে বটম বলে। পোশাকের বটম বিভিন্ন আকৃতির হলেও মূলত এর প্রকারকে তিন ভাগে ভাগ করা হয়, যেমন স্ট্রেইট বটম, রাউন্ড বটম, টেইল বটম। স্ট্রেইট বটমটা হলো পোশাকের নিচের প্রান্তরা একদম সোজা থাকে, এটাকে স্ট্রেইট বটম বলে। রাউন্ড বটম হলো পোশাকের নিম্ন প্রান্তটা অনেকটা গোলাকৃতি বা রাউন্ড আকারের থাকে, সেটাকে রাউন্ড বটম বলে। আর টেইল বটম হলো পোশাকের নিম্ন প্রান্তটা অনেকটা টেইল বা লেজের মতো বাড়তি অংশ থাকে, এই বটমকে বলা হয় টেইল বটম। ফেসিং, পোশাকের কোনো কোনো অংশের খোলা প্রান্ত ভাঁজ করে অথবা এক টুকরা কাপড় সেলাই করে ভিতরের দিকে দেওয়া অংশকে ফেসিং বলে। পোশাকের খোলা প্রান্ত যেমন শার্টের ফ্রন্ট পার্টের মুখের দিকে একই কাপড় ভাঁজ করে দেওয়া হয়। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা ছবি দেওয়া আছে, এখানে ফেসিং এর চিত্র চিহ্নিত করা আছে। টপ সেন্টার, শার্টের সম্মুখের অংশের আপার ফ্রন্টে বোতাম ঘরের মুখের দিকে ভাঁজের মাধ্যমে সেলাই তৈরি করা হয়। এই সেলাই করা ভাঁজটিকে টপ সেন্টার বা ফ্রন্ট প্লাকেট বলে। টপ সেন্টার তিন ধরনের হয়ে থাকে, যেমন হেম টপ সেন্টার, ওয়েল্টেড টপ সেন্টার, বায়াস টপ সেন্টার। টপ স্টিচ কি? সাধারণত পোশাকের কোনো অংশের রান স্টিচ করে এই অংশকে উল্টিয়ে নিয়ে উপরের দিকে যে সেলাই দেওয়া হয় তাকে টপ স্টিচ বলে। তোমরা স্ক্রিনে একটি বেবি শার্টের ছবি দেখতে পাচ্ছ, এখানে পকেটে, হাতায় এবং হেমের নিচে উপর দিয়ে একটি সেলাই করা হয়েছে, এই সেলাইগুলোকেই টপ স্টিচ বলা হয়। কলার, পোশাকের উপরিভাগে গলার চারদিকে বেষ্টনীর মতো যে অংশ বিস্তৃত থাকে তাকে কলার বলে, অর্থাৎ শার্টের একেবারে উপরের গলার দিকের অংশকে কলার বলে। কলারের চোখা দিককে বলে কলার পয়েন্ট। এই অংশে ডাবল নিডল লক স্টিচ মেশিন দিয়ে টপ স্টিচ দেওয়া যায়। কলারের ভিতরে বাড়তি কাপড় বা ইন্টারলাইনিং দেওয়া হয়। বাটন ডাউন কলার কি? হ্যাঁ, যে কলারের দুই পয়েন্ট বোতামের সাহায্যে আটকে রাখা হয় তাকে বাটন ডাউন কলার বলে। তোমরা ছবিতে দেখো একটি শার্টের কলার দেখানো আছে, কলারটি শার্টের বডির সাথে বোতামের সাহায্যে আটকে দেওয়া আছে, এই ধরনের কলারটি আসলে বাটন ডাউন কলার। কলার প্রধানত চার প্রকারের হয়ে থাকে, যেমন ওয়ান পিস ব্যান্ডেড কলার, টু পিসেস কলার,
মাল্টি পিসেস কলার, স্পোর্টস ওপেন রাউন্ডেড কলার। ওয়ান পিস কলার কি? যে কলার ব্যান্ড এক পিস কাপড় দ্বারা তৈরি হয় তাকে ওয়ান পিস ব্যান্ডেড কলার বলে। টু পিসেস কলার, যে কলার ব্যান্ড দুই পিস কাপড় দ্বারা তৈরি হয় তাকে টু পিসেস কলার বলে। এবং মাল্টি পিসেস কলার হলো যে কলার ব্যান্ড দুইয়ের অধিক পিস কাপড় দ্বারা তৈরি হয় তাকে মাল্টি পিসেস কলার বলে। এছাড়াও আরেক প্রকার কলার রয়েছে, সেটা হলো স্পোর্টস ওপেন রাউন্ডেড কলার। ব্যান্ড ছাড়া শুধু কলার যদি গলায় বিছানো থাকে তবে তাকে স্পোর্টস ওপেন রাউন্ডেড কলার বলে। অর্থাৎ এই ধরনের কলারে কোনো রকমের ব্যান্ড থাকে না। পকেট, পকেট পোশাকের একটি অংশ যা টাকা পয়সা, কাগজ কলম, পেন্সিল ইত্যাদি রাখার জন্য সেলাইয়ের মাধ্যমে যে থলে তৈরি করা হয় তাকে পকেট বলে। পকেট সাধারণত দুই প্রকার, যেমন ওয়েল্ড পকেট, প্যাচ পকেট। ওয়েল্ড পকেট কি? যে পকেটের থলে বাইরে থেকে দেখা যায় না তাকে ওয়েল পকেট বলে। এই ওয়েল পকেট আবার দুই পদ্ধতিতে তৈরি করা হয়, যেমন সিঙ্গেল বন্ড ওয়েল পকেট এবং ডাবল বন্ড ওয়েল পকেট। প্যাচ পকেট প্রধানত পোশাকের চেস্ট লাইন বরাবর যে অংশটি সংযুক্ত থাকে তাকে প্যাচ পকেট বলে। এছাড়াও পোশাকের ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের পকেট যুক্ত হয়ে থাকে। প্যাচ পকেট প্রধানত চার প্রকার, যেমন স্কোয়ার পকেট, পেন্টাগন পকেট, রাউন্ড পকেট, হেক্সাগন পকেট। স্কোয়ার পকেটের নিচের অংশ একদম স্কোয়ার আকৃতির হয়ে থাকে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ চার রকম পকেটের ছবি দেখানো হয়েছে। এখানে স্কোয়ার পকেট আছে, পেন্টাগন পকেট আছে, রাউন্ড পকেট আছে এবং হেক্সাগন পকেটও আছে। পেন্টাগন পকেটটা হলো নিচের অংশটা পেন্টাগন আকৃতির হয়ে থাকে, রাউন্ড পকেটটা নিচের অংশটা রাউন্ড আকারের হবে এবং হেক্সাগনটা অনেকটা চোখা হবে। এই ধরনের পকেটকেই আমরা হেক্সাগন পকেট বলে থাকি। এরপরে চলো আমরা যাই পকেট ফ্লাপ কি। সাধারণত পকেটের ঢাকনাকেই ফ্লাপ বলে। ডাবল নিডেল লক স্টিচ মেশিন দ্বারা পকেটের ফ্লাপে টপ স্টিচ দেওয়া হয়। তোমরা স্ক্রিনে একটি শার্টের ছবি দেখতে পাচ্ছ। এই শার্টের বুকে পকেট রয়েছে এবং পকেটের উপরে একটি বাড়তি কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। এই বাড়তি কাপড় দিয়ে যে ঢাকনাটা দেওয়া আছে এটাকে আসলে বলা হয় পকেট ফ্লাপ। চলো আমরা এবার দেখে নেই ইয়োক কি। কলারের নিচে ও ব্যাক পার্টের উপরের দিকে দুটো স্লিভের মাঝখানের অংশকে ইয়োক বলে। শার্টের ইয়োক এমন একটি পার্ট যার সাথে অন্য সবগুলো পার্ট সংযুক্ত থাকে। ইয়োকের শোল্ডার লাইন বরাবর এবং ব্যাক পার্ট এবং ইয়োকের সংযোগ স্থলে ডাবল নিডেল লক স্টিচ মেশিন দিয়ে টপ স্টিচ দেওয়া হয়। আর্মহোল ডেপথ লাইন কি? শার্টের বডি ও স্লিভ বা হাতার মাঝখানের জোড়াকে আর্মহোল বলে। পাইলট শার্টের ক্ষেত্রে আর্মহোল ডেপথ লাইন বরাবর ডাবল নিডেল লক স্টিচ মেশিন দিয়ে টপ স্টিচ দেওয়া যায়। চলো আমরা এবার দেখে নেই প্লিট এবং বক্স প্লিট কি। প্লিট পোশাকের যে সকল স্থানে কাপড় সম্প্রসারিত করার প্রয়োজন হয় সেই সব স্থানে কাপড় ভাঁজ করে প্লিটের সৃষ্টি করা হয়। এবং বক্স প্লিট হলো পোশাকের কোনো কোনো অংশে অতিরিক্ত কাপড় সংকুচিত করার প্রয়োজন হয়, সেই সব ক্ষেত্রে বক্স প্লিট দেওয়ার প্রয়োজন হয়। প্লিট যখন ডাবল ভাঁজের মাধ্যমে তৈরি করা হয় তখন তাকে বক্স প্লিট বলে। এই অংশে ডাবল নিডেল লক স্টিচ মেশিন দিয়ে টপ স্টিচ দেওয়া হয়। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ একটি শার্টে প্লিট দেওয়া হয়েছে। এই প্লিটগুলো একটি ভাঁজের মাধ্যমে সৃষ্টি হয়েছে এবং স্কার্টে বক্স প্লিট দেওয়া হয়েছে। এই প্লিটগুলো ডাবল ভাঁজ দিয়ে সৃষ্টি হয়েছে। এই জায়গায় প্লিট এবং বক্স প্লিটের পার্থক্য। স্লিভ, চলো আমরা এবার জেনে নেই স্লিভ কি। শার্টের হাতাকেই স্লিভ বলে। স্লিভ দুটো হয়, যেমন ডান হাতা বা রাইট স্লিভ এবং বাম হাতা বা লেফট স্লিভ। স্লিভ হাফ বা ফুল হতে পারে। স্লিভ প্লাকেট, এটি শুধু ফুল স্লিভ শার্টে থাকে, স্লিভের নিচের দিকে থাকে। এই অংশে কাফ জয়েন্ট করা হয়। তোমরা স্ক্রিনে একটি স্লিভ দেখতে পাচ্ছ। এই স্লিভে প্লাকেট দেওয়া আছে। লম্বা যে বাড়তি কাপড়টি সেটা হলো প্লাকেট। এই প্লাকেটের অংশ খোলা যায় এবং বন্ধ করা যায় এবং এই প্লাকেটের নিচের প্রান্তের সাথেই কাফ জয়েন করা হয়। কাফ কি? কাফ ফুল হাতার প্রান্ত ভাগে যে অংশটি যুক্ত থাকে তাকে কাফ বলে। পোশাক অনুযায়ী কাফের পরিমাণে তারতম্য থাকে। এর সাথে বাটন ও বাটন হোল থাকে। দুইটি কাফ মিলে এর 4টি পার্ট কাটতে হয়।
কাপ সাধারণত 4 প্রকার হয়, যেমন স্কয়ার কাপ, পেন্টাগন কাপ, রাউন্ড কাপ এবং হেক্সাগন কাপ। প্রত্যেক প্রকার কাপকে আবার 2 ভাবে তৈরি করা যায়, যেমন 1 পিস কাপ এবং 2 পিসেস কাপ। 1 পিস কাপ কি? এই পদ্ধতিতে এক টুকরা কাপড়কে ভাঁজ করে কাপের নিচের অংশ এবং উপরের অংশ হিসেবে ব্যবহার করা হয়। আর 2 পিসেস কাপ কি? এই পদ্ধতিতে একটি নিচের অংশ এবং আরেকটি সামনের অংশ হিসেবে 2 টুকরা কাপড় আলাদা আলাদা কাটা হয়, পরে সেলাইয়ের মাধ্যমে জোড়া দেওয়া হয়। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার জেনে নেই সেলাইয়ের বিভিন্ন ত্রুটি কি। সেলাই করতে গেলে দেখা যায় নানা রকমের সমস্যার সৃষ্টি হয়, অর্থাৎ সেলাই বিভিন্ন রকমের ত্রুটিযুক্ত সেলাই আমরা দেখতে পাই। এই ত্রুটিগুলো কি এবং কেন ত্রুটিগুলো হয় এবং এই ত্রুটিগুলো কিভাবে দূর করা যায় সেই বিষয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেই রিঙ্কেলস কি। রিঙ্কেলস নিচের সুতা টাইট বা উপরের সুতা ঢিলা হলে এই রিঙ্কেলসটা হয়। রিঙ্কেলসটা দূর করা যাবে কিভাবে? নিচের ববিন কেসের পাতি ঢিলা করতে হবে এবং উপরের সুতা টাইট করতে হবে, তবেই এই রিঙ্কেলসটা দূর করা সম্ভব হবে। ফ্লোটিং। ফ্লোটিং হলো সেলাইয়ের এক প্রকার ত্রুটি। কোনো কিছু সেলাই করার সময় মাঝে মাঝে সেলাইয়ের ফোর ছেড়ে দেওয়াকে ফ্লোটিং স্টিচ বলে। চলো আমরা এর কারণ এবং প্রতিকারটা দেখি। ফ্লোটিং যদি লুপার সময় মতো নিডেলের লুপ ধরতে না পারে, নিডেল ও লুপারের সুতার টেনশন অসম হলে, নিডেলের যে কোনো সমস্যার কারণে, এবং যদি নিডেল থ্রেডের লুপ সাইজ খুব ছোট হয়। প্রতিকার, এটা কিভাবে প্রতিকার করা যাবে? লুপার ও নিডেলের সেটিং এবং টাইমিং ঠিক করতে হবে, সুতার টেনশন সমন্বয় করতে হবে, নিডেল পরিবর্তন করতে হবে এবং নিডেলের সাইজ পরিবর্তন করতে হবে। এবার আমরা জেনে নেই স্টেগার্ড স্টিচ কি। যদি সেলাইয়ের লাইন আঁকাবাঁকা হয় তাকে স্টেগার্ড স্টিচ বলে। কারণ এটা কেন হয়? ফিড ডগের মোশন ত্রুটিপূর্ণ হলে, ফিড মেকানিজম দ্বারা কাপড় ঠিক মতো নিয়ন্ত্রিত না হলে, নিডেল পয়েন্টের ত্রুটির কারণে। আবার এই স্টেগার্ড স্টিচ আমরা প্রতিকার করতে পারি। কিভাবে এটার প্রতিকার করা যাবে? ফিড ডগের মোশন ত্রুটিমুক্ত করতে হবে, প্রেসার ফুটে প্রেসার সঠিকভাবে অ্যাডজাস্ট করতে হবে এবং নিডেল পরিবর্তন করতে হবে। চলো শিক্ষার্থীরা, এবার আমরা জেনে নেই পাকারিং কি। পাকারিং এক ধরনের সেলাইয়ের ত্রুটি। এটা কেন হয়? সঠিকভাবে সুতা পরানো না হলে, নিডেল উল্টা লাগানো হলে, ভিতরের সুতা আটকে থাকলে, উপরের সুতা টাইট হলে, যেসব অংশ দিয়ে সুতা যাতায়াত করে সেসব অংশ মসৃণ না থাকলে, লুপার ক্ষয়প্রাপ্ত হলে। পাকারিংটা একটু জেনে নিই। পাকারিং কি? যখন আমরা সেলাই করার সময় অনেক সময় দেখা যায় সুতা ছেড়ে দিয়ে দিয়ে সেলাই হয়। এই ধরনের ছেড়ে দিয়ে সেলাই হলে সেটাকে পাকারিং বলা হয়। প্রতিকার, সুতা নিয়ম অনুযায়ী পরাতে হবে, সুচ সঠিকভাবে লাগাতে হবে, ভিতরের সুতা আটকে থাকলে তা পরিষ্কার করতে হবে, সুতার টেনশন অ্যাডজাস্ট করতে হবে এবং ক্ষয়প্রাপ্ত লুপার পরিবর্তন করতে হবে। মূল্যায়ন। তাহলে শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসে কি শিখলাম? হ্যাঁ, আজকের ক্লাসে আমরা শিখলাম পোশাকের গুরুত্বপূর্ণ অংশসমূহ কি এবং পোশাকের গুরুত্বপূর্ণ অংশসমূহের সংজ্ঞাগুলো আমরা জানতে পারলাম। এই পর্যায়ে আমি তোমাদের একটি হোমওয়ার্ক দিতে চাই। তোমরা খাতা কলম নাও এবং হোমওয়ার্কটি লিখে নাও। একটি শার্টের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশসমূহ চিহ্নিত করো। যখন তোমাদের ছুটির পরে ক্লাস শুরু হবে, তোমরা এই হোমওয়ার্ক তোমাদের ক্লাস টিচারকে দেখাবে। আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।